bisa সময় মাঝি নোয়াজা সময়টাকে আসার জন্য অনুরোধ। ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত জেলা সভাপতি মাননীয় সুজিত অগস্তি মহাশয়, গঙ্গাজলঘাটি ব্লকের সভাপতি মানে আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি, সম্পাদক এবং অন্যান্য যেসব কার্যকর্তারা রয়েছেন, প্রত্যেককে যথাযোগ্য অভিবাদন জানিয়ে আমি সংক্ষেপে দু একটা কথা বলবো। আমি ভারতীয় জনতা পার্টির কোনো পদাধিকারী নই। আপনারা সেই কারণেই দেখতে পাচ্ছেন যে মঞ্চে যারা বসে আছেন তাদের মধ্যে আমি কিন্তু নেই। কিন্তু তবুও বিবেকের তাড়নায় আমাকে এই মঞ্চে যখন বলতে বলা হলো, আমি এখানে আসতে বাধ্য হলাম। এখানে আমি আপনাদের সামনে যে কথাবার্তাগুলো বলছি, হিন্দু জাতীয়তাবাদী শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য এখানকার ভারতীয় জনতা পার্টির মন্ডল কমিটিকে আমি অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুগণ, আমরা ছেলেদেরকে পড়াই প্রবাদ বাক্য, চোরের মায়ের বড় গলা। আজকে সেই প্রবাদ বাক্যটা বাসি হয়ে গেছে। আজকে শুধু চোরের মায়ের বড় গলা নয়, চোরের মায়ের বড় গলা, চোরের মাসির বড় গলা, চোরের দাদার বড় গলা, চোরের ভাইয়ের বড় গলা, চোরের 14 গোষ্ঠীর বড় গলা। কোন যন্ত্রণার জায়গা থেকে এই কথাটা আমাকে বলতে হচ্ছে? আজকে যে কোনো দেশে তার মূল মেরুদণ্ডটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আর এসএসসি পরাবাদ যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নিয়ে তারা শিক্ষক নিয়োগ করে এসেছে। আমি নিজে এসএসসি দিয়ে আমি অন্য একটা পেশা ছেড়ে দিয়ে শিক্ষকতার পেশায় এসেছি এবং এজন্য আমি গর্বিত। কিন্তু আমরা কি দেখলাম, 2011 সালে সরকার পরিবর্তন হওয়ার পর যিনি ছিলেন সততার প্রতীক, তিনি হয়ে গেলেন সঠতার প্রতীক এবং তারই নির্দেশে পাড়ায় পাড়ায় চাকরি বিক্রির দালাল ঘুরতে লাগলো। এবং আমরা এটাও দেখতে পেলাম 2016 সালে এসএসসি নিয়োগ পরীক্ষায় যে শিক্ষক হোক, অশিক্ষক কর্মচারী হোক, পয়সার বিনিময়ে গাদা গাদা মাটি মালকে ঢুকিয়ে দেয়া হলো স্কুলগুলোতে। আর চিন্তা করবেন ঠান্ডা মাথায়, এদের ওই মার্কশিট যখন কোর্টের নির্দেশে এসএসসি প্রকাশ করতে বাধ্য হলো, তখন দেখা গেল কেউ সাদা মার্কশিট জমা দিয়ে চাকরি পেয়েছে, কে পরীক্ষায় বসেইনি চাকরি পেয়েছে, কেউ 2-3 নাম্বার পেয়েছে, শিক্ষকতা করছে। জনগণ, বন্ধুগণ, আপনারা বলুন, আপনার ছেলে মেয়ের শিক্ষার দায়িত্ব আপনি ওই 2 পাওয়া 3 পাওয়া ওই তথাকথিত মাস্টারদের হাতে ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন? আপনার ছেলেমেয়েরা শিক্ষা পাবে, এটা আপনাদেরকে ভাবতে হবে। এবং সেই জন্য 2 জন সেই এসএসসির প্রার্থী তারা কোর্টে কেস করেছিল এবং সেই 2016 সালের কেস আজ 2025 দীর্ঘদিন ধরে চলেছে। কোর্ট বারবার হয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আপনারা পৃথক করে দিন। এই পৃথক করে দেওয়ার দায়িত্বটা কার? পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। কারণ তারা পরীক্ষাটা নেয়, পরীক্ষাটা নেওয়ার পরে যারা যোগ্য তাদেরকে রিক্রুটমেন্টের জন্য তারা রেকমেন্ডেশন করে। অতএব যোগ্য কারা অযোগ্য কারা এটা বলার একমাত্র যে বলার অধিকারী সে হচ্ছে এসএসসি। কিন্তু এসএসসিতে
আমাদের মানবীয় সততার প্রতীক। তিনি তার এজেন্ট বসিয়ে রেখেছেন। এসএসসি চেয়ারম্যানের কোনো ক্ষমতা নেই। কোনো এক ব্যর্থতার অফিস থেকে ফোন আসতো আর উনি রেকমেন্ডেশন ইস্যু করে করে যেতেন। অনেক গোটাটাই জল, অনেকে তো দুধে জল মেশাতো এরকম শুনেছি। এরা পুরো দুধটাকেই জলে পরিণত করে দিয়েছে। সিবিআই তদন্তের আদেশ হলো, সিবিআই কে বিন্দু মাত্র সহযোগিতা করলো না, না পশ্চিমবঙ্গ সরকার, না মধ্য শিক্ষা পর্ষদ, না স্কুল সার্ভিস কমিশন। তবুও এসএসসি ৭,৫০০ জন অযোগ্যকে চিহ্নিত করেছিল যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে। কিন্তু বাকি যে ১৬,০০০ কতজন রয়ে গেল, এদের মধ্যে কিন্তু চাল আর কাকর আলাদা করে বাঁচা সম্ভব হলো না। কেন সম্ভব হলো না? আমার বিশ্বাস ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এসএসসি এবং বোর্ড এরা কিন্তু কোর্ট বারবার সময় দেওয়া সত্ত্বেও এরা যোগ্য অযোগ্য বাছাই করলো না। কেন করলো না? কারণ যদি বাছাই করে দিত তাহলে অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, তারা যাকে পয়সা দিয়েছে সেই তৃণমূলের দালালদের ঘরে চড়াও হতো। তারা তাদের হিসাবটা বুঝে নিত, একটি মারও ভুয়ে পড়তো না। আর সেই জন্যে সেই চোরেদের দালালদেরকে বাঁচানোর জন্যে এই সরকার কি করলো? তারা আলাদা করলো না। তারা হয়তো ভেবেছিল যোগ্য এবং অযোগ্য আলাদা না করলে কোর্ট তো কিছু করতে পারবে না, কিন্তু মানবিকতার খাতিরে সবার চাকরি রয়ে যাবে, মানে যোগ্যদের রয়ে গেল। আর আমার যারা ক্যাডার, আমাদের দালালকে যারা পয়সা দিয়ে যারা এখনো ভালো করে সই করতে শেখেনি, তারাও মাস্টার হিসাবে চাকরি করবে। কিন্তু এত সহজে কোর্টকে বোকা বানানো যায় না। দিদি হয়তো জানতেন না, অন্তত 15টা ভার্টিক কোর্টের আছে, যেখানে যদি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় পুরোটাই গলতি দেখা যায়, সেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, সেখানে পুরো প্যানেল ক্যান্সেল হবে। আজকে সেই কারণে মমতা ব্যানার্জির সরকারের শয়তানির জন্য আজকে হাজার হাজার, কমপক্ষে 16,000 যোগ্য শিক্ষক তারা পথে বসেছে। তাদের কারো ঘরে 3 মাসের সন্তান আছে, কারো ঘরে অসুস্থ বাবা মা আছে। তারা নিজেরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিল। মমতা ব্যানার্জি সরকারের শয়তানির জন্য একদিনের মধ্যে তারা বিক্রি হয়ে গেল। আজ তারা যখন প্রতিবাদ করতে যাচ্ছে, আজকে বাঁকুড়া আইটিআই অফিসে এই চাকরি হারারা যখন প্রতিবাদ করে, পুলিশ তাদেরকে বেধড়ক মেরেছে। আর কসবাই ডিআই অফিস যখন তারা অবরোধ করতে যাচ্ছে, কসবাই ডিআই অফিসে যখন তারা যাচ্ছে, সেই সময় মমতা ব্যানার্জির পুলিশ বাহিনীর বীর পুলিশেরা তারা সেই শিক্ষকের গায়ে লাথি মারছে। আমি পুলিশদের জিজ্ঞেস করতে চাই যে আপনাদের বাড়িতে কোনো শিক্ষক নেই? আপনাদেরকে কোনো শিক্ষক পড়াননি? আপনাদের একটু বিবেকে লাগলো না যে একজন শিক্ষককে আপনারা লাথি মারছেন? আপনাদের যত বিরক্ত সব তো আমাদের ওই একটা সম্প্রদায়ের লোকেদের উপরে। আজকে আমাদের ছেলেরা আন্দোলন করছে, আপনারা লাঠি চার্জ করছেন। আজকে আপনাদের ছেলেরা আন্দোলন করছে, আপনারা তাদেরকে লাথি মারছেন। কিন্তু মনে আছে কালিয়াচকে যখন থানা ঘেরাও হয়েছিল, সেই ছবি এখনো আমাদের কাছে আছে। ওই যে কেলকের কেলেঙ্কারিতে এক ভদ্রমহিলা একটা ছবি প্রিন্ট করে নিয়ে গেছিলেন না? উনি একাই ছবি প্রিন্ট করেন না, আমাদেরও প্রিন্টের ছবি আছে। আমরা দেখিয়ে দেবো সেদিন আপনারা টেবিলের তলায় খায়ের চাপা দিয়ে লুকিয়েছিলেন। এবং এর পুলিশ বাহিনী সেদিন আপনাদের বীরত্ব কোথায় ছিল? আর সেদিনই বলি কেন, এই তো এই গতকালকের কথা, ওয়াকফ বিলের বিরুদ্ধে নাকি প্রতিবাদ করছে কিছু মানুষ। প্রতিবাদ, হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ। তো সেই গণতান্ত্রিক পদ্ধতির প্রতিবাদকে এমন গণতান্ত্রিক যে সেখানে যে পুলিশেরা গেছিল, তারা দৌড়ে পেট্রোল পাম্পে ঢুকে যাচ্ছে, তারা দৌড়ে দোকানে ঢুকে যাচ্ছে, বলছে সাইকেল নামান,
সাকাল নামান। তো পশ্চিমবঙ্গ পুলিশকে আমি বলতে চাই, আপনারা সরকারি কর্মচারী, আমরা জানি সরকারি নির্দেশ আপনারা পালন করতে বাধ্য, কিন্তু এটাও মনে রাখবেন কোন অন্যায় নির্দেশ পালন করতে আপনারা বাধ্য নন, কারো চটি চাটতে আপনারা বাধ্য নন, কারো তোষামরি করতে আপনারা বাধ্য নন। আপনারা খুব পিছনে হাত দিয়ে দেখুন, আপনাদের একটা মেরুদণ্ড আছে। আজকে সময় হয়েছে সেই মেরুদণ্ডটা খুঁজে আবার সোজা হয়ে দাঁড়ান। স্পেডকে স্পেড বলতে শিখুন। আজকে পশ্চিমবঙ্গ সরকার তাদের নেতাদের উপর দাঁড়িয়ে নেই, তারা দাঁড়িয়ে আছে আপনাদের উপরে। আপনাদের মধ্যে মনুষ্যত্বটা জাগ্রত করুন। আর আমরা পশ্চিমবাংলার সাধারণ মানুষ, যারা জাতীয়তাবাদী মানুষ, যারা প্রতিবাদী মানুষ, আমরা একটা দিন সময় দেব না। ওই কপ্পতার দ্রপিতকে ওই গঙ্গায় ছুঁড়ে ফেলতে আমাদের একটা সেকেন্ডও সময় লাগবে না। তো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। প্রথমেই যেমনটা বললাম, কোন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি এখানে বক্তব্য রাখতে আসিনি। জাতীয়তাবাদী শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন সামান্য কর্মী হিসেবে এখানে বক্তব্য রাখতে এসেছি। যে কোনো পার্টি যদি তারা আন্তরিকভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে অতি অবশ্যই সেখানে যাব। কিন্তু মনে রাখবেন আরজি করের ঘটনা, আরজি করের প্রতিবাদে যখন সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে গিয়েছিল, সরকার টলমল করছিল, তখন সরকার তাদের বন্ধুদেরকে নামিয়ে দিল আন্দোলনের নামে। যেখানে আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় গেছিলেন, প্রাক্তন বিচারপতি, তাকে গো ব্যাক গো ব্যাক ধ্বনি দেওয়া হয়েছিল। যখন অগ্নিমিত্রা পাল তার অফিসে যাচ্ছিলেন, তখন তাকে গো ব্যাক ধ্বনি দেওয়া হচ্ছিল। এটা কিন্তু বন্ধু কোনো প্রতিবাদী আন্দোলন বলে মানতে রাজি নয়, অরাজনৈতিক আন্দোলন বলে মানতে রাজি নয়। এই এরাই সেই আরজি করের বিপদ থেকে সরকারকে মুক্ত করেছে। তাই আমি এখানে দাঁড়িয়ে সদর্পে ঘোষণা করে যাচ্ছি, যে কোনো সংগঠন, সে রাজনৈতিক দল হোক, অরাজনৈতিক দল হোক, সামাজিক সংগঠন হোক, যদি সত্যিকারের এই অপশাসনের বিরোধিতা করতে চায়, তাদের পাশে আমি ছিলাম, তাদের পাশে আমি আছি এবং তাদের পাশে আমি চিরকাল থাকবো। প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতার জয় হোক।